ঈদের বিশেষ ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বিশেষ আয়োজনে বাংলাদেশের ক্রিকেটের সাবেক 5 অধিনায়কের জীবনের গল্প জানার চেষ্টা করেছি আমরা, পাশাপাশি তাদের জীবনের নানা অজানা কথাগুলো আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করেছি এবং সেই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে আছেন খালেদ মাহমুদ সুজন। সুজন ভাই, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। দর্শক নিশ্চয়ই জানে যে সুজন ভাই শুধুই জাতীয় দলের সাবেক অধিনায়ক নন, তিনি একাধারে অনেকগুলো দায়িত্ব পালন করছেন। তিনি ঘরোয়া কিংবা দেশীয় টিম ম্যানেজমেন্টের সাথে যুক্ত আছেন, ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে আছেন, পাশাপাশি বিসিবির খুব গুরুত্বপূর্ণ একজন ডিরেক্টর হিসেবে কিন্তু তিনি কাজ করছেন। এতগুলো দায়িত্ব সুজন ভাই কোনটাকে বেশি এনজয় করেন এবং আসলে কিভাবে সবগুলো একসাথে সামাল দিতে পারেন আপনি? না মানে ওইভাবে বলতে গেলে তো বিসিবির ডিরেক্টর তো একটা পদ, কাজটা ডেভেলপমেন্টের চেয়ারম্যান, ওইটাই মেন কাজ। তো ডেভেলপমেন্টে তো বেসিক্যালি আমি কাজ করি না, আমি প্ল্যানিংগুলো করি, হয়তো বা মিটিংগুলো অ্যাটেন্ড করি, মানে কি প্ল্যানিং করবো ইন ফিউচার, মানে যেহেতু 19 অন্য দু ডিস্ট্রিক্টকে নিয়েই আমার কাজ, তো ওই প্ল্যানিংটা করা, তো ওই রকম তো ফিল্ড ওয়ার্ক আমার করতে হয় না, আমার মাস্টার প্ল্যানগুলোর সাথে আমাকে ইনভলভ থাকতে হয়, কীভাবে কী হবে, কারা কোচ হবেন না হবেন, বা টিম কোথায় প্র্যাকটিস করবে কী করবে এগুলা। তো এটা আসলে এমন মনে হয় না খুব বড় কোনো কাজ, মানে আর এত বছর যেহেতু আমি ডেভেলপমেন্টের চেয়ারম্যান, এখন এটা অনেক ইজি হয়ে গেছে আসলে। মানে আমার টিম যারা কাজ করে, এটা আমি তাদেরকে থ্যাঙ্কস দিতে চাই যে তাদের আসলে অনেক অবদান আছে এটাতে। আর একটা হচ্ছে যেটা যে আমার কোচিং, যেটা আমি সবচেয়ে বেশি এনজয় করি আমার লাইফে, যেহেতু আমি প্যাশনের জায়গাটা, এটা আমার প্যাশন। মাঠ ছাড়ার পর মাঠে আছি, এটাই সবচেয়ে বড় জিনিস আমার কাছে, এটাই পাওয়া আসলে। কারণ আমি ধরেন মানে যদি ক্রিকেটটা না খেলতাম হয়তো মানুষ আমাকে চিনতেও না, আমি জাতীয় দল ছিলাম বলে আপনি আমার পরিচয়টা দিলেন ওইভাবে। আমি ডেভেলপমেন্টের হয়ে কোচ ছিলাম, আমি আন্ডার-13-এ লিটন দাসরা আমার প্রথম গ্রুপের প্লেয়ার, আমার কোচিং করা একদম আন্ডার-13। এরপর আমি তো ঢাকা প্রিমিয়ার লিগ বলেন, বিপিএল বলেন, কিংবা ঘরোয়া ক্রিকেটে সেকেন্ড, আমি ফার্স্ট ডিভিশনেও শেখ জামাল যেমন সে বছর চ্যাম্পিয়ন হয়ে উঠলো, সেই বছর শাহিনপুকুর যে বছর চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার লিগ উঠলো, সে বছর আমি দুটা টিমের কোচ ছিলাম, দুটা টিমই শেখ জামাল তানবিদিন চ্যাম্পিয়ন হয়েছে। আর শাহিনপুকুরের যে দলটা চ্যাম্পিয়ন, সেখানে কিন্তু হৃদয় তামিমেরা কিন্তু ওই টিমেরই সদস্য ছিল। কোচিং ক্যারিয়ারের আপনার যদি বলি যে সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কিংবা সবচেয়ে সফলতার গল্পটা কি? চ্যাম্পিয়ন তো আমি অনেকবারই হয়েছি, আবুনির জন্য বলেন, ঢাকা ডায়নামার জন্য চ্যাম্পিয়ন হয়েছি, বাট আমি চ্যাম্পিয়নটা তো একটা সাকসেস, এটা তো এন্ড সাকসেস, বাট আমার কাছে প্রসেসটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে সবসময়। তো এই যে আবুনি টিমটাকে যে আমি এক করে রাখতে পারি, বা মানে প্লেয়াররা যে ধরেন অফার তো আসেই, অনেক বড় বড় অফার আসে আবুনি প্লেয়ারদের, কিন্তু কেউ কিন্তু আমাকে না জানিয়ে কোথাও যায়নি, এটাই আমার সাকসেস আবুনি ক্লাবে। সবাই আবুনি ক্লাব ছেড়ে কেউ যেতে চায় না, আমার জন্য এটাই অনেক বড় পাওয়া যে ছেলেরা আমাকে এত ট্রাস্ট করে। এবং মানে স্যার, মানে অনেক সময় দেখা যাচ্ছে হয়তো বা অনেকে টাকা স্যাক্রিফাইস করেই খেলছে, যে ঠিক আছে তারপর আবুরি ছাড়তে চায় না অনেকে। এন্ড অফ দ্য ডে আমাদের কাছে ভালোবাসাটা অনেক বড় আসলে, ক্লাব ভালোবাসা বা দেশের জন্য ভালোবাসা। তো আমি ওই সংস্কৃতিটা আবুরিতে আনতে চাই, সেই ফিলসফিটাকে আপনি যেন ধারণ করেন, ওই সংস্কৃতি আবুনি ক্লাবের প্রতি ভালোবাসা, ক্লাবের প্রতি টান। কারণ আমি যদি কাবলিওয়ালার মতন এরকম আজকে টাকার বিনিময়ে আজকে থেকে ওই দল, তাহলে আমাকে মানুষ কাবলিওয়ালাই বলবে। সেটা আমি ওদেরকে এটাই বুঝাতে চাই যে কাবলিওয়ালা হইস না, দলের প্রতি যাতে আজকে মোসাদ্দেককে আমরা 12 বছরের সম্মান দিতে পারলাম, আমরা ওকে ব্লেজার পরিয়ে দিয়েছি, একটা ক্রেজ দিয়েছি, এটা তো ওর জন্য অনেক বড় পাওয়া। আমার মনে হয় শান্ত ওয়াজ ভেরি ক্লোজ নকিং অ্যাট দ্য ডোর, মানে এরকম একটা প্রাপ্তির জন্য, একটা যুগ খেলার জন্য। তো আমি মনে করি সেটাই আমি আসলে ইয়াংস্টারদের মধ্যে বলতে চাই, হৃদয়, আফিফ, তানজিম সাকিব বা যারাই খেলছে, নাইম শেখ, বিজয়, ওরাও আসলে আমার মনে হয় না সহজে আমার থেকে নিয়ে যেতে পারবে কাউকে আবনি থেকে টাকার বিনিময়ে। বাট তারপরেও হ্যাঁ, টাকা আবনিও অনেক টাকা খরচ করে, বাট আমরা চাই যে একটা দলকে ধরে রাখতে। আমাদের অনুষ্ঠানের যে মূল উপজীব্য যেটা, যে জাতীয় দলের সাবেক অধিনায়কদের নিয়ে মূলত অনুষ্ঠানটি, সেই অধিনায়কত্বের গল্প একটু জানতে চাই আপনার নেতৃত্বে, এবং আপনার পারফরমেন্সও ছিল। যদি একটু মুলতান টেস্টের কথা মনে করে দিতে চাই, আপনি অধিনায়ক ছিলেন এবং সেখানে একটা দারুণ পারফরমেন্স আপনার ছিল, 7 উইকেট নিয়েছিলেন। সেই স্মৃতিটা কেমন? মানে ম্যাচটা তো আলটিমেটলি আমরা হাতছাড়া করলাম, একটা দারুণ জয়ের কাছ থেকে আমরা তীরে এসে তরি ডুবলো। অধিনায়ক হিসাবে আমি খুবই আনসাকসেসফুল, 0% রেকর্ড আমার। মানে এটা হয়তো বা অনেক বড় রেকর্ড হতে পারতো, সেটা হয়নি। যে প্রথম টেস্ট জয়টা হয়তো আমার হাত দিয়ে হতে পারতো, সেটা হয়নি। উই আর ভেরি আনলাকি। আমাদের আগে যেটা হতো, আমাদের মিনোজদের আগে যেটা হতো, আম্পায়ারিংয়ের ডিসিশন ওয়াজ অলওয়েজ মানে এত ডিসফেভার হতো যে চিন্তার বাইরে। এটা আমরা এখনও দেখি, কয়েকদিন আগের একটা খেলাতেও আমরা সেটা দেখলাম বাংলাদেশের। তো ওই সেম প্রবলেমটা আমাদের ক্ষেত্রে আরও বেশি হতো, তখন তার এত কভারেজ ছিল না, এত কিছু ছিল না। আর আমি যেগুলো 4টা অধিনায়কত্ব, 4টা সিরিজ অধিনায়ক করেছি, সেই 4টাই কিন্তু খুব টাফ সিরিজ অধিনায়ক করেছি। ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, পাকিস্তান, আর মনে হয়
অস্ট্রেলিয়া। এমন একটা সময় আপনি দায়িত্ব নিয়েছিলেন যখন দলের খুব খারাপ অবস্থা ছিল, এটা কেউ দেখে না এখন আসলে। এখন মানুষ তো অনেকে অনেক রকমের কমেন্ট করে, অনেক কিছু বলে, বাট ওই সময় বাংলাদেশ টিমের যে অবস্থানটা ছিলাম আমাদের, কানাডার সাথে কানাডা কেনিয়ার সাথে আমরা ওয়ার্ল্ড কাপ হারলাম, ওইখান থেকে একটা আমি বলবো যে দলের মধ্যে কোনো শৃঙ্খলাই ছিল না আসলে, সত্যি কথা বলতে গেলে। মানে এখন তো ধরেন মানে এটা বলা যায় না যে কেউ কাউকে মানতো না, কারো টিমের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং ছিল না, প্লেয়াররা ঝগড়া করতো। তো এই জায়গা থেকে আমাকে এই পুরো টিমটার হাল ধরতে হয়, এবং আমি আস্তে আস্তে প্রত্যেকটা ছেলের সাথে ইন্ডিভিজুয়াল কথা বলে 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 মানে আমার তখন দেখা যাচ্ছে মাঠে খেলা থেকে মাঠের বাইরে খেলাটা খেলতেছে অনেক বেশি। এই যখন আমি করে নিয়ে আসলাম, যখন টিমটাকে এক জায়গায় গাড়ালাম, তখনই আমার অধিনায়কত্বটা চলে যায়। সেই প্রসঙ্গটা একটু জানতে চাই, ডেভ হোয়াটমোরের সাথে আসলে কি ঘটেছিল? আপনার অধিনায়কত্ব চলে গেল এবং খুব বেশি লম্বাও হয়নি এরপর থেকে ক্যারিয়ারটা, এবং পাকিস্তান সিরিজে আমার খুব মনে আছে যে উনি আমাকে মানে অনেক বড় কোচ, নো ডাউট, আমি মানুষ হিসেবে হয়তো উনি অনেক ভালো, বাট কেন জানি আমার সাথে কোনো উনি খারাপ ব্যবহার সেটা আমি বলবো না, বাট উনি এরকম মেন্টাল প্রেশার করতো যেটা খুবই, প্রতি টেস্ট ম্যাচে পরে বলে তুমি তোমার রিটায়ারমেন্ট নিয়ে কী চিন্তা করো। আমি তখন কারেন্ট ক্যাপ্টেন, আমাকে এইসব কথা প্রশ্ন করতো। তো আমি আসলে তখন আমি একদিন রাগ করে বললামই যে দেব আমি আর খেলবো না, আমি পেশোয়ার টেস্টেই বলে দিচ্ছি যে আমি রিটায়ার করে ফেলবো, এটা আমার লাস্ট টেস্ট ম্যাচ বাংলাদেশের জন্য, আমি আর খেলবো না। মানে আমি রাগ করতে থেকে আমার আমি ক্রিকেট খেলবো, মনোযোগ দিব নাকি ওর সব কথার উত্তর দিব। প্রতি সন্ধ্যায় আমাকে ডাকতো, ডেকে একই প্রশ্ন একই উত্তর চাইতো। তারপর যখন এই কথাটা বললাম, না 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 তুমি এটা করো না, একটু সময়, আমি তুমি কী চাও আসলে আমার থেকে। তারপর যখন আমি মুলতান টেস্টে এত ভালো করলাম, তখন বললাম দেখলা তুমি রিটায়ার করলে কি পারফরমেন্স করতে পারতা। মানে যেটা কী মানুষ ছিল আমি নিজেই বুঝতাম না আসলে, বাট আমি মেন্টালি খুব আপসেট থাকতাম তখন আসলে, যে মানে আমি এই দলটার জন্য এমন, মানে সত্যি কথা বলতে আমি অক্লান্ত পরিশ্রম করছি। তো আমার কপালটাই ছিল এরকম যে কত প্লেয়ার তো খারাপ খেলে, 2 ম্যাচ খারাপ খেলে, 3 ম্যাচ খারাপ খেলে, বাট আমি 1 ম্যাচ খেললেই বাদ পড়ে যেতাম। আমার জন্য প্রতিদিন চ্যালেঞ্জ থাকতো আমার লাইফে আসলে। আমি যে কতবার বাদ পড়েছি ন্যাশনাল টিম থেকে আর কতবার ঢুকেছি তার ইয়ারটা না। মানে আপনি আইসিসি ট্রফি কিংবা পাকিস্তানের বিপক্ষে জয়টার থেকেও গর্ডন গ্রিনিচের স্মৃতিটা আপনার কাছে অনেক বেশি উজ্জ্বল। না, আমি বললাম এইসব কারণেই কিন্তু আমাদের ওইগুলো এসেছিল আসলে। আমরা পারফর্ম করেছিলাম কিন্তু এইসব কারণেই। আমরা পাকিস্তানকে বা স্কটল্যান্ডকে হারিয়েছিলাম শুধু গর্ডনের একটা ভালো হেলদি ড্রেসিং রুম আপনারা পেয়েছিলেন। হ্যাঁ, কিন্তু আপনি দেখেন ওর বিদায়টাও দেখেন, কত করুণ বিদায়, মানে কত অপমান করে একটা মানুষকে বের করে দেওয়া যায়। সেটা আমাদের কালচারেই মনে আছে। আমাদের যারা তখনকার প্রেসিডেন্ট বা তখনকার যারা বোর্ড অফিসিয়াল, তার সাথে যে আমাদের চোখের সামনের ঘটনা এগুলো। তো আমার মতো এত বড় লিজেন্ড ক্রিকেটার যে বাংলাদেশকে আপনি এত সাকসেস এনে দিল, ওই ম্যাচটা পাকিস্তানের সাথে আমরা জিতলাম, স্কটল্যান্ড জিতলাম, তাকে কিন্তু তার পথে বিদায় দিচ্ছে পাকিস্তান থেকেই। তো মানে আমরা মানুষকে সম্মান দিতেই পারি নাই, সত্যি কথা বলতে গেলে। আমরা ভালো করবো কেমনে। এবং আপনি ইট ওয়াজ ভেরি পিটি ফর অ্যাকচুয়ালি বাংলাদেশ। আপনি বলছিলেন যে কোচিং করান বা টিম ম্যানেজমেন্টের সাথে আপনি বিভিন্ন সময় যুক্ত থেকেছেন। ক্রিকেটারদের সবচেয়ে ভালো আমার মনে হয় এই মুহূর্তে যদি কোনো ডিরেক্টর চেনে থাকেন কিংবা তাদের কাছাকাছি থেকে থাকেন, সেটা হলো আপনি। ক্রিকেটারদের মানসিকতা বাংলাদেশের কেমন সেটা একটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। তবে ছোট্ট একটা বিরতি সময় হয়ে গেল। দর্শক ফিরলাম ঈদের বিশেষ ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা গল্প করছি খালেদ মাহমুদের সাথে, এবং আমাদের সাথে আরও একজন ছোট্ট অতিথি যুক্ত হয়েছেন, জুনিয়র খালেদ মাহমুদ, আয়েশা মাহমুদ তার নাম। সুজন ভাই, আমি যেটা বলছিলাম বিরতির আগে, যে ক্রিকেটারদের সাথে আপনার একটা দারুণ সম্পর্ক, দারুণ বোঝাপড়া। আমি একটু ক্রিকেটারদের বিষয়ে জানতে চাই। বর্তমান জাতীয় দলের ক্রিকেটারদের এক একটা করে নাম বলবো, আপনি ছোট করে সংক্ষেপে একটু তাদের ব্যাপারে 2-4টা লাইন আপনি বলে দেবেন। সাকিব আল হাসান প্রথমেই। আমার মনে হয় যে দারুণ কনফিডেন্ট একটা ক্রিকেটার, মানে নিজের খেলার সম্বন্ধে খুব ভালো বুঝে, মানে এবং ও কতটুকু ট্রেডিং করতে হবে, কতটুকু করতে হবে না সবই জানে। সাকিব আল হাসান শুরুর দিকে, যখন বিশ্বকাপে আমরা শুরুর দিকে তাকে অফ ফর্মে দেখেছি, আমরা ধরেই নিয়েছিলাম যে নেদারল্যান্ডসের বিপক্ষে তিনি ক্লিক করবেন, এবং সেটাই কিন্তু তিনি করে দেখিয়েছেন। হ্যাঁ, সাকিব এত বছর ধরে খেলে, এত বড় প্লেয়ার, মানে অনেক বড় প্লেয়ার সাকিব, সত্যি কথা বলতে গেলে। তো এত বড় প্লেয়ার, আপনি এত বড় লম্বা ক্যারিয়ারে আপস অ্যান্ড ডাউনস হবে, তারপরে আমি বলবো যে খুব কমই হয়েছে। মানে এত বছর বিশ্ব সেরা অলরাউন্ডার থাকাটা মানে ইজি না, কিন্তু বাংলাদেশের মতন দেশে ইজি না। তো হৃদয় আমার মনে হয় অকুতভয় একটা ক্রিকেটার, সত্যি কথা বলতে গেলে। মানে এত মানে ফ্রিডম, মানে ফিয়ারলেস ক্রিকেট যদি কাউকে বলা হয়, আমরা যে কথাটা বলি কোচরা, তো এই হৃদয় হলো তার একদম প্রপার উদাহরণ। মানে যে কোনো সিচুয়েশনে, যে কোনো অবস্থায় প্রথম বল যদি হাফ বলই থাকে বা শর্ট বল থাকে বা মারার বল থাকে, হৃদয়টা 6 মারবেই। এটা ওকে বলতে হবে না, কোনো কোচকে আমার মনে হয় কোনো কোচ ওকে বলতেও মানা করলেও পারবে না। মানে এটা আমি বলি যে হৃদয় তুই এত চ্যালেঞ্জ, বলে স্যার মারার বল আমি ছাড়বো কেন। তো বীর কথা হচ্ছে যে মানে আমি তোকে খুব ছোটোবেলা থেকে দেখি আসলে, মানে ও তো আমার আন্ডারে ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলতে, আমার একাডেমির প্লেয়ার। তো আমি তোকে খুব ছোটোবেলা, ওর মতন
ছেদি সাহসী ক্রিকেটার আমি খুব কম দেখছি। টি-20 ফর্মেটে হৃদয় উইল বি একদম, মানে যে কোনো বাচ্চা যদি ফলো করতে চায় দে শুড ফলো হৃদয়। আমি মনে করি যে ফিয়ারলেস কথাটা আমরা সবসময় বলি। তামিম ইকবাল। তামিম দারুণ একটা ক্রিকেটার, নো ডাউট। আমি মনে করি যে মানে বাংলাদেশে এত বছর সার্ভিস দেওয়া, এত সাকসেস, আমি বলি যে অন্যরকম ক্রিকেটার, ইমোশনাল। জি, মুস্তাফিজুর রহমান। মোস্তাফিজের কথাটা মানে যখন হাতু প্রথম আসলো বাংলাদেশ ক্রিকেট, তখন আমাকে একদিন জিজ্ঞেস করলো লেফট আর্ম ফাস্ট বোলার আছে, তখন বাংলাদেশে কোনো লেফট আর্ম ফাস্ট বোলার নেই হবে। তাই আমি দুইটা ছেলের কথা বললাম 19-এর, একটা হচ্ছে মুস্তাফিজ আর একটা হচ্ছে আবু হায়দার রনি। তারা আমাকে জিজ্ঞেস করলো স্পেশালিটি কী, আমি বললাম যে আর হাইট জিজ্ঞেস করলো, তাই আমি বললাম মুস্তাফিজ একটু টলার দেন রনি। আর মুস্তাফিজের সবচেয়ে বড় কথা ইজ ক্যান বল ফাস্ট, দুজনেই জোরে বল করে, তখন খারাপ জোরে করে না, বাট মুস্তাফিজের সবচেয়ে বড় গুণ হচ্ছে স্লোয়ার্স। বলে কী টাইপের স্লোয়ার, মানে আমি বললাম যে খুব ভালো কাটার মারতে পারে, 2-3 রকমের ভ্যারিয়েশন। তুমি করে ডাকতে পারবা, মানে প্র্যাকটিসে আসতে পারবা, বলতে পারবো? তো আমি হাতুকে বললাম যে কবে, বলে কালকেই। আর ও তো সাতক্ষীরা থাকে, বাট লেট মি ট্রাই। তা আমি ফার্স্টে ফিজকে কল করি যে ফিজ তুই কালকে বলে স্যার আসবো। তো মোস্তাফিজ আসে, পরের দিন সকালে নিতে বল করে, 6টা বল করার পর হাতু ঠিক আমার পাশে এসে দাঁড়ায়, পাশে দাঁড়ায় বলে যে চাচা ও কিন্তু পাকিস্তানের সাথে খেলতেছে। ও আসলে যেই সার্ভিস হয়েছে একটা ইঞ্জুরির পরও যে হি কাম ব্যাকস ভেরি ভেরি স্ট্রংলি। আমরা মাঝে ওকে নিয়ে অনেক কথা বলেছি, কিন্তু আমরা ভুলে যাই মানে মোস্তাফিজ কিংবা সাকিব বা তামিম, এরা তো বাংলাদেশের এক একজন নাম আসলে। এরা তো আসলে মানে এখনো তো মুস্তাফিজকে বিট করার মতন এরকম বোলার তো আমরা পাই না। ইজ ডিফারেন্ট এবং তিনি শেষ পর্যন্ত কিন্তু টি-20 বিশ্বকাপে সেটা প্রমাণও করেছেন। না করবে, এটা তো আসলে একটা প্লেয়ারের খারাপ ভালো সময় যাবে, তাই বলে একটা টুর্নামেন্ট খারাপ করলাম, একটা আইপিএলে খারাপ বলে ওকে মুস্তাফিজ শেষ হয়ে গেছে। আসলে এগুলো যারা বলে তাদেরকে আগে ফার্স্ট কথা হচ্ছে তাদেরকে মনে রাখতে হবে তা আপনার এসব বড় যোগ্য না আসলে ভাই। জি, মাহমুদুল্লাহ রিয়াদ। সবাই তো সাইলেন্ট কিলারই বলে, ও সাইলেন্ট কিলারই আসলে। ও এখন তো মাশাআল্লাহ বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ ক্রিকেটার খেলো। কথা তামিম, মুশি, রিয়াদ, সাকিব, এদের সবার টেস্ট খেলা উচিত, কারণ এটা একটা এক্সপিরিয়েন্স। আমাদের উই নিড মিডল অর্ডার প্লেয়ার এরকম বা টপ অর্ডারে যারা কিনা এত বছর ধরে এক্সপিরিয়েন্স। বাট রিয়াদ টেস্ট খেলেন, এটা আমার খুব কষ্ট লাগে, এখনও কষ্ট লাগে যে রিয়াদ টেস্ট খেলেন, মানে এখনও ইজ ভেরি মাচ ক্যাপেবল টু প্লে টেস্ট ক্রিকেট। তারপর ওর ক্যারিয়ারেও হয়তো অনেকবার বাদ পড়েছে, ঢুকেছে, অনেক আপস অ্যান্ড ডাউনস হয়েছে, মানুষ ভুল বুঝাবুঝির কারণ হয়েছে। বাট আমি মনে করি রিয়াদ ইজ আ ভেরি ভেরি গুড বয়, একটা ডিসেন্ট একটা ছেলে, অনেস্ট একটা ছেলে। আমি এটা বলবো ইজ আ ভেরি ভেরি অনেস্ট বয় আসলে। নাজমুল হোসেন শান্ত ইজ আ মানে আমি বলবো ক্রিকেট ছাড়াও কিচ্ছু চিন্তা করে না, সত্যি কথা। ওকে নিয়ে অনেকের অনেক বাজে ধারণা আছে, বাট আমি মনে করি ও রান করছে না, এটা আমার মনে হয় যে সবচেয়ে বেশি কষ্ট পারে। ও যে ছেলেটা সারাদিন কষ্ট করে, এত হার্ড ট্রেনিং করে, সেই ছেলেটা রান করছে না, মানে এটা আমার ভাবতে অবাক লাগে। আমি যখন কথা বলি কাবুলি যদি 3টা ম্যাচ আসে খেললো লিগের মাঝে, 3টা ম্যাচে 2টা ম্যাচে সেঞ্চুরি করলো, বড় 2টা সেঞ্চুরি করলো। তো মাশাআল্লাহ এত ফর্মে ছিল, সব কিছু ছিল, কেন রান করছে না আমি জানি না, প্রেশার নিচ্ছে কি না। যদি বাংলাদেশ শান্ত রান না করে বাংলাদেশ যদি ম্যাচ জিতে, বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়, তো আমি চাবো ওকে ক্যাপ্টেন্সিটা করুক। বাট আমার মনে হয় যে ওকে একটু চাপ দেওয়াটা আমরা কমাই। ও আর লিটনকে আমরা মনে হয় বেশি চাপ দিয়ে দিচ্ছি, সৌম্যকে। এবং মনে হয় যে এই 3জনকে এত চাপটা না দিয়ে লেট দেম প্লে, কারণ এটা তো এন্ড অফ দ্য ডে ইটস আ মেন্টাল গেম। যত ওদের স্কিল ভালো হোক, ওরা যখন এইসব নিয়ে, তার মানে যখন আমাকে ফোন করে এই কথাটা বললো, তার মানে ইস থিঙ্কিং অ্যাবাউট ইট। আমি বললাম শান্ত, আমার খালি একটাই রিকোয়েস্ট, তোরা ফেসবুক টেসবুক যা, তোদের ইনস্টাগ্রাম যা আছে, তোরা এগুলা বন্ধ করে দে। তুই সবাই প্লেয়ারকে বল, মানে অফিসিয়াল যারা আছে সবাইকে বলে, গ্রুপের মধ্যে যাতে এগুলো না কথা, তোরা এগুলো দেখা বন্ধ করে দে, মিডিয়ার কথা শোনাবো। এছাড়া আমি তোকে আর কিছু বলতে পারবো না, তার তো আই ক্যানট স্টপ পিপল, যে আমি তো বলতে পারবো না। আমি খালি একটাই আর্জি করি, রিকোয়েস্ট করি সবার কাছে যে আমরা একটুটা ওদের খেলতে দিই, ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আসুক না দলটা। সুজন ভাই, আপনি যেহেতু সোশ্যাল মিডিয়ার কথা বলছিলেন, আপনি নিজেও আসলে বুলিংয়ের শিকার হয়েছেন, সোশ্যাল মিডিয়াতে ট্রাফিকিংয়ের শিকার হয়েছেন, আপনি এইটা হ্যান্ডেল করেন কিভাবে? আপনি প্রচুর আমরা দেখি যে দ্য থিং ইজ দ্যাট আমার সবচেয়ে মজার কথা হচ্ছে আমার কোনো সোশ্যাল মিডিয়া নেই। আই এম নট ইন ইনস্টাগ্রাম, আমার ফেসবুক নাই, আমার কোনো কিছুই নেই। সুতরাং আমার একসময় ছিল, এখন কিছুই নেই। তো আমার ফ্রেন্ডসরা অনেক সময় বলে, আমাকে ফেসবুকে পাঠায় যে আমার না যখন ট্রোল হয় ওরা আমাকে পাঠায়। আমি বললাম ভাই তোরা মজা নে, আমারে পাঠানোর দরকার কি, তোরা দেখে মজা নেয় না, আমারে পাঠাইস না, আমি এগুলো দেখতে চাই না। কারণ যে আমার সম্বন্ধে জানেই না, যে আমাকে চিনেই না, সে আমাকে বলছে, আমাকে দেখলাম কয়েকদিন আগে আমি বাংলাদেশ ক্রিকেটকে বলে ধ্বংস করে দিচ্ছি, এই করে দিচ্ছি। সুজন ভাই, আরেকটা প্রসঙ্গ, আরেকটু কন্ট্রাডিক্টরি একটা প্রসঙ্গ, আমরা এর আগের বিশ্বকাপটা, ওয়ানডে বিশ্বকাপটা ভারতে যেটি হচ্ছিল, আপনি বিভিন্ন সময় আসলে বাংলাদেশ দলের সাথেই ছিলেন এবং সেই কাছাকাছি থাকার বিষয়টা সেখান থেকে এসেছে। আমি তখন আমিও ছিলাম, আপনি একটা ইন্টারভিউতে, হোটেলের বাইরে একটা ইন্টারভিউতে, এক্স্যাক্টলি দিল্লিতে, এবং আপনি প্রচণ্ড মন খারাপ ছিল আপনাকে দেখে, যেমনটা মনে হচ্ছিল, এবং বোঝাই যাচ্ছিল যে কোচের সাথে আসলে আপনার কোনো না কোনো একটা প্রবলেম হয়েছে। এবং কোনো প্রবলেম হয়নি, এটা আসলে সবাই ভুল বুঝে। আমার সাথে হাতুর কোনো দিন একটা হট্টকও হয়নি, কোনো কথা কাটাকাটি হয়নি, কিছুই হয়নি। আমি বরং ওকে সবসময় বলি যে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট কোচ,
ফাইন, মানে হার্ড ওয়ার্কার এবং প্ল্যানিং করে দারুণ। আমি কিন্তু সবসময় কোচ হিসেবে ওর প্রশংসা করি নিঃসন্দেহে, আমি সবার আগে বলবো এটা, আমি কোনো সময় ভয় পাই না সেটা বলতে। কিন্তু আমি ওর ম্যানেজমেন্ট পছন্দ করি না, ওর এই ডিকটেটরশিপ আমরা একদম পছন্দ না। মানে একটু জিদি এটা থাকাটা ঠিক আছে, এটা কোচ ঠিক থাকতে হেরে গেলে মন খারাপ হচ্ছে, এটা ছুড়ে ফেলে দিচ্ছে, ওটা ছুড়ে ফেলে দিচ্ছে, দ্যাটস ফাইন, এটা হিউম্যান নেচারের মধ্যে থাকি। কিন্তু যখন আপনি ডিকটেট করবেন, যখন আপনি মনে করবেন যে আপনিই বস, আপনার দেশে আপনি রাজা ছাড়া কেউ নাই, তখন এটা প্রবলেম। এই কমিউনিকেশন লেভেলটা যখন বন্ধ হয়ে যাবে বা এরকম হবে, যার ফলে আমি যেটা বলেছিলাম যে আমি টুডে টিম ডিরেক্টরের একটা ডেজিগনেশন হোল্ড করছিলাম, তো ওইটাই আমার ছিল যে ও সেই সম্মানটা আমাকে দেয়নি, মানে টিম ডিরেক্টর। আমি বলছি না যে আমি তো টিম বানাই দিই না, বা আমি বলি না যে একে খেলা ওকে খেলা, ওই করো সেই করো, বাট আমার যেই সম্মানটা, সেই সম্মানটাও আমার মনে হয় যে ওই টিমের। অনেক আমরা মানে শক্ত আলোচনা করলাম, একটু ঈদ কেন্দ্রিক কথা বলতে চাই। কোরবানির ঈদ ঘিরে আপনার কোনো সেরকম কোনো স্মরণীয় মুহূর্ত আছে কিনা? আমরা সাধারণত গরু নিয়ে কিছু কিছু অম্লমধুর কিছু মুহূর্ত থাকে কিংবা কিছু স্মৃতি থাকে সবারই কম বেশি। গরু আমার হাটে যেতে সবসময় ভালো লাগে, মানে অতটা ডিসকমফোর্ট ফিল করে। আগে তো যেতে যেতাম না, আগে বেশি বাবার যেতে, এখন তো যাইতে হয়, আর যাই অতটা খারাপ লাগে না। আর আমি গরু এত খুঁজি না আসলে, মানে আমি যেমন হাটের মানে ঢুকি, লাস্ট ইয়ারেরই কোরবানির ইচ্ছাটা ছিল, মানে একদম গাড়ি থামায় একটা গরু দেখছি পছন্দ হয়েছে, ওই গরুটাই কিনছি, এরকম 2-4টা গরুর মধ্যে ওই গরুটাই কিনছি। কোরবানির ঈদটা তো অবশ্যই মানে গরু কেনা, গরু জবাই দেওয়া, মানে আলাদা একটা তাৎপর্য তো অবশ্যই আছে, ঠিক না? একটা ত্যাগের তাৎপর্য তো অবশ্যই আছে, সেটা ভালো লাগে। মানে বাট ওই রকম ফিলিং, মানে ছোটোবেলায় তো অনেক দুষ্টামি ছিল, ঈদের আনন্দ ছিল, যেটা বললাম, এখন অনেক দায়িত্ব আসলে। জি, এক্স্যাক্টলি, সবার ক্ষেত্রেই তাই হয়। সুজন ভাই, একটু ব্যক্তিগত বিষয়, কোন জিনিসটা আপনার কাছে মনে হয় আপনার সবচেয়ে ভালো দিক কোনটা? মানুষের সাথে মিশা, আমি খুব সহজে মানুষের সাথে মিশে যেতে পারি। মানুষের সাথে আমার রিলেশনটা, সেটা যেই হোক, আপনি যদি বিসিবিতে যান, ড্রাইভার বলেন, পিয়ন বা দারোগা, সবার সাথে আমি যেরকম, আমার মনে হয় যে মানে আমি সবাই চিনি, সবার নাম জানি, সবার সাথে কথা বলি, সবার সাথে মিশে যেতে পারি, সব আমার কাছে আসে। কোন বিষয়টা যদি আপনার কাছে মনে হয় যে এই বিষয়টাকে বাদ রাখতে পারলে আপনার জীবন থেকে বেটার হতো, কোন বিষয়টা? আপনার খারাপ বিষয়টা কি? আমি খুব সহজে উত্তেজিত হয়ে যাই, মানে আমি খুব সহজে টেম্পার লুজ করি, বাট আমার টেম্পার খুব শর্ট টাইমের জন্য থাকে, দ্যাটস রং। আমি ওই 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 মুহূর্তের জন্য আমি গট ভেরি ফেরোশিয়াস। মানে আমি যদি এটা কন্ট্রোল করতে পারতাম, মানে আমি পারি না, মানে আমি সবসময় মনে করি আমি রাগ করবো না, উত্তেজিত হব না, বাট আমি ওই সাডেন মোমেন্টে উত্তেজিত হয়ে যাই। বাট আমি পরে এটা অনুশোচনা করি যে আমার ওই সময় করাটা উচিত হয়নি, বাট আমি এটা করে আমার হয়, এটা আমার, কেউ যদি আমাকে বলে আমি নিতে পারি না, ফট করে রাগ করে ফেলি, এটা আমার খুবই একটা বাজে গুণ আমি মনে করি। জি, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। একটা প্রশ্ন উত্তর নিয়ে শেষ করতে চাই। বাংলাদেশের ক্রিকেটটাকে কোন পর্যায়ে দেখতে চান? এই কোশ্চেনের অ্যান্সার হতে অনেকবার দিয়েছেন। বর্তমান প্রেক্ষাপটে এসে আপনার কাছে কি মনে হয় যে কোথায়? দেখেন, আমি আপনাকে একটা কথা বলছিলাম যে এন্ড রেজাল্ট আমি প্রসেসটা খুব লাইক করি। তা আমি খালি এইটাই দেখতে চাই যে বিসিবি এক সময় সারা বাংলাদেশের ক্রিকেটের অবকাঠামো তৈরি করছে। আমার একটাই স্বপ্ন, বিসিবি, আপনি যদি ওই সাকসেস চান, আপনি যদি আজকে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড কিংবা ইন্ডিয়া, পাকিস্তান, যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, শ্রীলঙ্কা, যাদের আপনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চান বা টেস্ট র্যাঙ্কে আপনি টপে যেতে চান, তাকে আপনাকে এক স্ট্রাকচার ডেভেলপ করতে হবে, আপনাকে কারখানা তৈরি করতে হবে। কারখানা তৈরি হলে তো আপনি এত প্লেয়ার তৈরি করতে পারবেন না, ওই মানের পারবেন না। হয়তো বা এরকম আপনি বিক্ষিপ্তভাবে ছিটে প্লেয়ার আসবে, বা ডেভেলপমেন্ট আমাদের যে সিস্টেম আছে সেটাও আমি বলি যে ইটস এ ভেরি গুড সিস্টেম, বাট আমার একটা ছেলেকে কেন ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় ট্রেনিং করতে আসতে হবে, কিংবা আপনি সেই সুদূর কক্সবাজার থেকে ঢাকায় করতে হবে? যার এখানে থাকবে, সেই ফ্যাসিলিটিস থাকবে, তারা সেখানে ট্রেনিং করে, তাদের ওখানে প্রফিট, আমরা ওইরকমভাবে কোচ তৈরি হয়ে যাবে তখন। কারণ আপনি এখন কোচ, সবাই বলছে বাংলাদেশের কোচ কোথায়, এটাও একটা রং কনসেপ্ট। আমাদের যথেষ্ট পরিমাণে আমাদের ভালো কোচ আছে, কিন্তু আমরা কোচরা যে কাজ করবে, আজকে চান্দিক হাতুরা সিংয়ের সাথে 5টা কোচ থাকে, তার সাথে 6টা বোলিং মেশিন থাকে, কম্পিউটার অ্যানালিস্ট থাকে, তার ফ্যাসিলিটিসের কোনো অভাব নাই। তার যদি বলে যে 20টা কোকাবোরা বল একদিনে নামাবে, বিসিবি 20টা কোকাবোরা দেয় একদিনে নামাইতে, তো বাংলাদেশের কোন কোচটা এই ফ্যাসিলিটিসটা পায়? তা আপনি যদি হাতুরার সঙ্গে সাথে, আমি কম্পেয়ার করছি না, ওর ফ্যাসিলিটি দেওয়ার দরকার নেই, বাট মিনিমাম ফ্যাসিলিটি যদি আপনি না দেন একটা কোচকে, তো ওই ব্যাচেরা কীভাবে তাকে এক্সপোজ করবে? তা আপনার কথা হচ্ছে আমার একটাই সপ্তাহের প্রসেসটা ঠিক হোক বাংলাদেশ ক্রিকেট। আপনার মতো নিশ্চয়ই যারা বাংলাদেশের ক্রিকেট প্রেমী রয়েছেন, তারা সবাই এই স্বপ্নকে দেখেন যে বাংলাদেশের ক্রিকেটটা আসলে অনেক দূরে এগিয়ে যাবে এবং একটা সময় বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হবে। যদিও আমরা বিভিন্ন সময় হতাশ হই, তারপরও আমরা কিন্তু আশা ছাড়ি না, মানুষ আশাই বেঁচে থাকে এবং সেই মুহূর্তটার অপেক্ষায় আমরা থাকবো অবশ্যই। সে পর্যন্ত বিদায় নিতে হচ্ছে ক্লেমন বিয়ান্ডাগাড়ি ঈদের স্পেশাল এই প্রোগ্রাম থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ঈদ মোবারক।